সাল 1999, এক এমন জিত যার পর থেকে পাকিস্তান কোনোদিনও ভারতের উপর আক্রমণ করেনি। কিন্তু কথা হচ্ছে এই কার্গিল ওয়ার হয়েছিল কী জন্যে, আর কী জন্যে কার্গিল পাহাড়কে বাঁচানোর জন্য আমাদের দেশের সেনারা শহীদ হয়েছিল। 3 মাস ধরে চলমান যুদ্ধ, এই যুদ্ধ এত কঠিন কী জন্যে ছিল, আর কিভাবে দুটি নিউক্লিয়ার ওপেন শক্তিধারী দেশ তাদের নিজেদের মধ্যে যুদ্ধ থামায়, আর কিভাবে ভারত জয়লাভ করে। 1998 সালে যখন মুশারফ পাকিস্তানের চিফ অফ আর্মি হয়, তখন সে ভারতের বিরুদ্ধে অপারেশন বদর লঞ্চ করার কথা ভাবতে থাকে। তার উদ্দেশ্য ছিল ন্যাশনাল হাইওয়ে 1 কে কবজা করে ভারত আর্মির সাপ্লাই বন্ধ করা, যারা সিয়াচেন গ্লেসিয়ারকে রক্ষা করত। তার সাথে সাথে লাদাখ থেকে যাতে ভারতের নিয়ন্ত্রণ চলে যায় আর পাকিস্তানকে কাশ্মীর দিতে রাজি হয়ে যায়, এই উদ্দেশ্য নিয়েই এই যুদ্ধ শুরু হয়। এইসব কথাকে মাথায় রেখে পাকিস্তান আর্মি ইন্ডিয়ান টেরিটরিতে ঢুকে যায় এবং দেখতে না দেখতে একটি যুদ্ধ শুরু হয়ে যায়। ভারত ও পাকিস্তানের এই যুদ্ধকে আমরা কার্গিল ওয়ার নামে জানি। Kargil War, 1999. This place became the center of much international intrigue and war between India and Pakistan. 22 years ago, India was betrayed by its neighbor Pakistan. Prime Minister Atal Bihari Vajpayee made it clear that India would emerge victorious. हम शांति चाहते हैं, ये तो दुनिया ने देखा। अब दुनिया ये देखेगी कि हम शांति की रक्षा के लिए अपनी शक्ति का भी प्रदर्शन कर सकते हैं। কাহিনী শুরু হয় 3 মে 1999 সালে। বাটালিক রিজিয়নে এক পশুপালক ছিল যার নাম তাসি নামগাল। তিনি তার একটি ইয়াক হারিয়ে ফেলেছিল, যেগুলো অনেকটা মোষের মতো দেখতে। সে তার বন্ধুর সঙ্গে সেটি খোঁজার জন্য বাইরে বেরোয় এবং দূরবীন দিয়ে দেখার সময় সে দেখতে পায় কয়েকজন লোক আর্মস নিয়ে বাংকার খুঁড়ছে। এগুলো দেখে তার সন্দেহ হয় যে এরা আমাদের দেশের কেউ না। हमें कोई 6 आदमी नजर आई है, कोई काला रंग का ढेर लगा हुआ था, तो मैंने थोड़ा सा देखा उसमें, तो पत्थर डोल रहा था। এবং সঙ্গে সঙ্গে তাদের কাছের আর্মি পোস্টে গিয়ে জানায়। ভারতীয় আর্মি দেরি না করে তাড়াতাড়ি তাদের সেনা পাঠায়, কিন্তু তারা মনে করে এগুলি স্থানীয় মুজাহিদ্দিন। হঠাৎ 5 মে পাকিস্তানি আর্মি ভারতের অ্যামুনিশন ঘরের উপর হামলা করে দেয় এবং অস্ত্রকে নষ্ট করে দেয়। 10 মে পর্যন্ত ভারতীয় আর্মি জেনে যায় খাসকার, দ্রাস, মুশখোসে ভারী রকমের ইনফিল্ট্রেশন হয়ে গেছে। আর তাদের যুদ্ধ রণকৌশল দেখে ভারতীয় সেনারা একটু কনফার্ম হয়ে যায় যে এরা পাকিস্তানি আর্মি। পাকিস্তানি আর্মি ভারতের মধ্যে 150 কিলোমিটার ভিতরে ঢুকে পড়ে আর কার্গিল পাহাড়ের বিভিন্ন রিজিয়ন, যেগুলি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক পয়েন্ট, যেমন খাসকার, বাটালিক, চোরবাট ভ্যালি আর তুর্তুক গ্রামে তাদের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো কবজা করে নেয়। এইসব পিক পয়েন্টগুলো দখল করার কারণে ভারতীয় আর্মিদের খুব সমস্যায় পড়তে হয়েছিল। এই ঘটনাকে যদি আমরা আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে দেখি, তাহলে একটি ডাইরেক্ট কানেকশন করে 2 জুলাই 1972 সালের সিমলা এগ্রিমেন্টের, যা স্বাক্ষরিত হয়েছিল প্রাক্তন ভারতীয় পিএম ইন্দিরা গান্ধী আর প্রাক্তন পাকিস্তানি পিএম জুলফিকার আলী ভুট্টোর মধ্যে। এই এগ্রিমেন্টের পারপাস ছিল লাইন অফ কন্ট্রোলে কোনো যুদ্ধ হতে দেবে না, আর যদি কোনো খারাপ সিচুয়েশন তৈরি হয় তাহলে সেটি শান্তির মাধ্যমে তার সমাধান বের করা হবে। আর সবথেকে আনফর্চুনেট ঘটনা হলো 1999 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একটি বাস যাত্রা করে করাচি লাহোর পর্যন্ত, যেখানে তিনি একটি পোয়েম বলেছিলেন, হাম জাং না হোনে দেঙ্গে, মানে আমরা যুদ্ধ হতে দেব না। তার সাথে সাথে লাহোর ডিক্লারেশনে সাইন করেছিল। এটি একটি খুব ভালো উদ্যোগ ছিল যাতে দুটি পার্শ্ববর্তী দেশ শান্তিতে থাকতে পারে। এই ডিক্লারেশনের 3 মাস পরেই পাকিস্তান ভারতের উপর আক্রমণ করে দেয়। তার মানে পাকিস্তানে কেউ তো ছিল যে এই ডিক্লারেশনটি পছন্দ করছিল না। তো বন্ধুরা, পাকিস্তান আর্মির কাউন্টার করার জন্য ভারত একটি অপারেশন লঞ্চ করে, যেটার কোড নাম ছিল অপারেশন বিজয়। এই সময় ভারতের চিফ আর্মি জেনারেল ছিল বেদ প্রকাশ মালিক। ইন্ডিয়ান এয়ারফোর্স এই ক্রুশাল সময়ে একটি ভালো ভূমিকা পালন করেছিল। 26 মে 1999 সালে তারা অপারেশন সাফেদ সাগর লঞ্চ করেছিল, যাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানি ট্রুপকে ভারত থেকে বিতাড়িত করা যায়। কিন্তু কার্গিলের এই উঁচু পাহাড়ে এবং এই দুর্গম এলাকায় এটি সহজ কাজ ছিল না। এর সঙ্গে 28 মে MiG-27 এর ফাইটার এয়ারক্রাফট চালাচ্ছিল নচিকেতা। সে বাটালিক সেক্টরে ফায়ারিং করছিল পাকিস্তানি সেনার উপর, কিন্তু পাকিস্তানি সেনারা তাকে শুটডাউন করে নামিয়ে নেয়, বন্দি করে নেয়। কিন্তু ভারতীয় রাজনৈতিক চাপের কারণে 4 জুন পাকিস্তান আর্মি তাকে পুনরায় ভারতে ফিরিয়ে দেয়। এই ঘটনার পর ভারতীয় এয়ারফোর্স তার স্ট্র্যাটেজি বদলায়। ইন্ডিয়ান এয়ারফোর্স হামলার সাথে সাথে পাকিস্তানি আর্মির লোকেশন খুব ভালোভাবে লোকেট করে ভারতীয় সেনাদেরকে দিচ্ছিল, যাতে তারা সঠিক জায়গায় খুব ভালোভাবে আঘাত করতে পারে। এর জন্য ইন্ডিয়ান আর্মিরও অনেক সুবিধা হচ্ছিল। এর সাথে সাথে ইন্ডিয়ান নেভিও পিছিয়ে ছিল না পাকিস্তানকে হারানোর জন্য। তারা একটি অপারেশন লঞ্চ করে, যার
কোড নেম ছিল অপারেশন তালোয়ার। এই অপারেশনের উদ্দেশ্য ছিল যতটা সম্ভব পাকিস্তানের উপর চাপ প্রয়োগ করা। পাকিস্তানে এই সময় পাকিস্তান নেভির চেয়ে ভারতীয় নেভি 7 গুণেরও বেশি শক্তিশালী ছিল। ভারতীয় যেসব ব্যাটেলশিপগুলো ছিল সেগুলি কারাচির কাছাকাছি সব তৈনাত করে দেয়, যাতে পাকিস্তান অনেক ভয় পেয়ে যায়। এই যুদ্ধে পাকিস্তানের সৈন্যরা অনেকটা অ্যাডভান্টেজে ছিল, কারণ তারা পিক চূড়ায় স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো দখল করে রেখেছিল, যাতে ভারতীয় সেনাদের নিচ থেকে উপরে যেতে খুবই সমস্যা হচ্ছিল। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাদের টোলোলিং পয়েন্ট কবজা করা একটি টার্নিং পয়েন্ট মানা হয়। 16,000 ফিট উঁচুতে এই পোস্ট এবং পাকিস্তানি সেনার দ্বারা ভর্তি ছিল। -5 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে আর্মস অ্যামুনেশন খাবার নিয়ে পাহাড়ে চড়া অতটা সহজ কাজ ছিল না, আর তার সাথে সাথে উপর থেকে পাকিস্তানি আর্মির ফায়ারিং এর সমস্যা ছিল। তাই এই মিশনটি রাত্রে করার সিদ্ধান্ত নেয়, কারণ যখন মিশনটি হবে তখন যেন পাকিস্তান আর্মি দেখতে না পায়। এক্সপার্টের মতে একজন ফিট সোলজারকে টোলোলিং পয়েন্টে পৌঁছাতে গেলে 11 ঘন্টা সময় লাগবে। মেজর রাজেশ অধিকারী এই পাহাড়ে চড়ার সিদ্ধান্ত নেয় এবং সে চেষ্টাও করে, কিন্তু তার এই চেষ্টা সফল হতে হতে থেমে গেছে। যখন কিন্তু টপ থেকে মাত্র 15 দূরে থাকার সময় পাকিস্তানি আর্মি তাদের দেখে ফেলে এবং তাদের উপর ফায়ারিং শুরু করে দেয়। মেজর রাজেশ অধিকারী আর তার দুজন সাথী হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং এর পর শহীদ হয়ে যায়, আর বাকি সাথীরা ওই পাহাড়েই আটকে পড়ে থাকে। এই আটকে পড়া সেনাদের বাঁচানোর জন্য আর টোলোলিং পয়েন্টে কবজা করার জন্য এমবিআর হাতে গোনা 90 জন সেনাকে চুজ করে, আর 12 জুন এই টিম পৌঁছে যায় রেস্কিউ করার জন্য। এই টিমটি পৌঁছানোর সাথে সাথে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় এবং 4 ঘন্টা থেকে ফায়ারিং হতে থাকে। এত ভয়ঙ্কর তাবাই হয়েছিল যে এই জায়গাটির বর্তমান নাম বরবাদ বাংকার। এখানে প্ল্যানিং করা হয় 3টে টিম করা হবে। একটা টিম পিছন দিয়ে গিয়ে আক্রমণ করবে, আরেকটা টিম লোয়ার রিজ থেকে আক্রমণ করবে, আরেকটা টিম কভার ফায়ার করবে। মেজর গুপ্তার টিম পিছে থেকে অ্যাটাক করে। হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং এর পর মেজর গুপ্তা আর তার 6 জন সাথী শহীদ হয়ে যায়। তার সত্ত্বেও ইন্ডিয়ান আর্মি টোলোলিং পয়েন্টে কবজা করে নেয়। টোলোলিং পয়েন্ট থেকে 1.5 কিলোমিটার দূরে একটি পয়েন্ট ছিল যেটা পয়েন্ট 5140 নামে পরিচিত, সেখানেও ভারতীয় আর্মি কবজা করে নেয়। পয়েন্ট 5140 কবজা করার দায়িত্ব দেওয়া হয় লেফটেন্যান্ট যোগেশ কুমার যোশীকে। যোগেশ কুমার যোশী দুটো টিম তৈরি করে। একটি গ্রুপের দায়িত্ব দেওয়া হয় লেফটেন্যান্ট সঞ্জীব সিং জামালকে, আর আরেকটি গ্রুপের দায়িত্ব দেওয়া হয় লেফটেন্যান্ট বিক্রম বাত্রাকে, যার কোড নেম ছিল শেরশাহ। দুজনকে বলা হয় তোমরা একটি করে কোড চুজ করো, যাতে তোমরা সফল হলে এই সিগন্যালটি আমাদেরকে দিতে পারবে। প্ল্যানিং অনুযায়ী লেফটেন্যান্ট সঞ্জীব কোড চুজ করে ও ইয়া ইয়া ইয়া, আর লেফটেন্যান্ট বিক্রম বাত্রা কোড চুজ করে দিল মাঙ্গে মোর। এই দুজন পাহাড়ে চড়া শুরু করে এবং দুজনই কোনো বড় অ্যাসাসিন ছাড়া দুটি পোস্টকে দখল করে নেয় এবং সাকসেসফুলি রিটার্ন করে। Colonel Joshi on the radio said, after the another bunker was captured, my company's success was Ye Dil Mange More. The guys were so highly charged up that they're wanting that some more. তাদের এই ক্রুশাল অভিযানের জন্য তাদেরকে ক্যাপ্টেন পদে পদোন্নতি করা হয়। এরপর আরেকটি ক্রুশাল পয়েন্টে দেখব, যেটা ছিল টাইগার হিল। 3 আর 4 জুলাইয়ে 22 জন বাহাদুর সেনা টাইগার হিল কবজা করার জন্য প্রস্তুত হয়। এর মধ্যে একজন গ্রেনেডিয়ার ছিল, যার বয়স শুধুমাত্র 19 বছর, গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং। এই গ্রুপটি হিলের সমতল জায়গা দিয়ে ওঠার পরিবর্তে উঁচু জায়গা দিয়ে ওঠার সিদ্ধান্ত নেয়, যেটার উচ্চতা ছিল 1000 ফিট, যাতে পাকিস্তানি আর্মি সন্দেহ না করতে পারে যে এই দিক দিয়ে ভারতীয় সেনা আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত অর্ধেক রাস্তা ওঠার পরেই পাকিস্তান আর্মি দেখে ফেলে এবং ভয়ঙ্কর রকমের ফায়ারিং করতে থাকে। এই সময় প্লাটুন কমান্ডার 2 জন সেনা শহীদ হয়ে যায়। প্লাটুন কমান্ডার 2 জন শহীদ হওয়ার পর গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং তাও তার চড়াই শুরু করতে থাকে এবং 940 ফিট উচ্চতায় গিয়ে তার 3টে গুলি লাগে পায়ে আর ঘাড়ে। এর পরেও সে তার চড়াই পূরণ করে যায় এবং গ্রেনেড দিয়ে 4 জন শত্রুপক্ষ সেনাকে হত্যা করে। গ্রেনেডের যোগেন্দ্র সিং এর এই বাহাদুরি দেখে তার বন্ধুরা বা তার টিমমেটরা মোটিভেট হয় এবং তারাও গিয়ে অ্যাটাক করে দেয়, যার জন্য টাইগার হিলও কবজা হয়ে যায়। কিন্তু খুশির খবর এই যে 3টে গুলি লাগার পরেও গ্রেনেডের যোগেন্দ্র সিং সার্ভাইভ করে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বেঁচে থাকা ছোটখাটো যেসব পোস্টগুলো ছিল সেগুলো ভারতীয় সেনার দখলে হয়ে যায়। का आमने सामने हमारा फाइटिंग हुआ। उस समय हमारे केवल दिमाग के अंदर यही था, अपनी पलटन की इज्जत, अपने देश का जो सम्मान है उसको। এর মধ্যে আরেকটি পয়েন্ট ছিল পয়েন্ট 4875। এই পয়েন্টটা দখল করার জন্য পুনরায় ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে চুজ করা হয়। 8 জুলাই সকালের দিকে তাদের মিশন প্রায় সাকসেস হয়ে যায়। পয়েন্ট 4875 ক্যাপচার করার সময় ক্যাপ্টেন বিক্রম বাত্রা তার বাংকার থেকে বের হয়, কারণ তার সাথী লেফটেন্যান্ট অনুজ নায়ার বম বিস্ফোরণের কারণে তার পার্টি হারিয়ে ফেলেছিল। তাকে বাঁচানোর সময় যখনই ক্যাপ্টেন বিক্রম বাত্রা বাইরে আসে, তখন যেসব পাকিস্তানি সেনারা পিছড় ছিল একটি গুলি চালায় এবং সেটি গিয়ে বিক্রম বাত্রার বুকে লাগে এবং সেখানেই সে শহীদ হয়। পয়েন্ট 4875 কবজা তো হয়ে যায়, কিন্তু ভারত ক্যাপ্টেন বিক্রম বাত্রা আর লেফটেন্যান্ট অনুজ নায়ারের মতো বীর বাহাদুর সেনাকে হারায়। তাই এখনকার সময় পয়েন্ট 48
75কে বাত্রা টপ নামে জানা যায়। আন্তর্জাতিক চাপের কারণে 11 জুলাই পাকিস্তান সেনারা পিছু উঠতে থাকে এবং পাকিস্তান সরকার তাদেরকে রিটেন করতে থাকে এবং 14 জুলাই ভারতীয় পিএম অটল বিহারী বাজপেয়ী ঘোষণা করে দেয় যে তাদের বিজয় দিবস যে কোডটি ছিল বা যে মিশনটি ছিল সেটি সাকসেস হয়েছে। আর 26শে জুলাই এই যুদ্ধ অফিসিয়ালি শেষ হয়ে যায়, যখন ভারতীয় সেনাবাহিনী পরিষ্কারভাবে ঘোষণা করে যে পাকিস্তানি সেনাদেরকে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে, তখন এই যুদ্ধটি অফিসিয়ালি শেষ হয়ে যায়।